আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এইচএসসি 2027 ব্যাচ যারা উচ্চতর গণিতের স্টুডেন্ট আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে আজকের আমার ক্লাসকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আসলাম, যেটা হচ্ছে কনিক্স। এই অধ্যায়টা আমরা খুব সুন্দরভাবে এবং এই অধ্যায়টা তুলনামূলকভাবে এটার মধ্যে পড়াতে গেলে অনেক সময় লাগে। অনেক বড় একটি অধ্যায়, তো ক্লাস 15টা পার হতে পারে। অন্য কোনো অধ্যায় এতগুলো ক্লাস লাগবে না। তো এই অধ্যায়টা পড়াতে গেলে 14 থেকে 15টা ক্লাস লাগতে পারে। ডিউরেশন 40 থেকে 45 মিনিট করে হবে। তো এরকম আর কি হতে পারে, এর কমে আসলে হবে কিনা মনে হয় হবে না। এবং বেসিক আমরা আলোচনা করলে অনেক বেসিক আছে অধ্যায়ে এবং অনেক জিনিসগুলা আমাদের জানতে হবে। তো কনিক্স কনিক্স 5 ধরনের হতে পারে। কনিক্স হচ্ছে আমাদের 5টা। একটা হচ্ছে সরল রেখা, এরপর হচ্ছে বৃত্ত, এরপর হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত, আর হচ্ছে অধিবৃত্ত। তো আজকে আমি বেসিক আলোচনা করব। তাহলে কনিক্স বলতে আসলে এই 5টা জিনিসকে আমাকে বোঝাবে। সরল রেখাকে বোঝায়, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এগুলাকে বোঝায়। সরল রেখা 5টা জিনিসের উৎকেন্দ্রিকতা বলতে একটা কথা আছে। এই 5টা জিনিসের উৎকেন্দ্রিকতা আমাদের মুখস্থ করতে হবে। উৎকেন্দ্রিকতা হচ্ছে একটা ধ্রুবক। তো আমরা একটা চিত্রের মাধ্যমে আসলে অনেক কিছু বোঝার ট্রাই করব। যেমন এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আমরা চিত্রের মাধ্যমে সবকিছু বোঝার ট্রাই করব। এটা ওয়াই অক্ষ। এখন আমাদের একটা পরাবৃত্ত, আমাদের 6.1 যেটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে পরাবৃত্ত নিয়ে আলোচনা করা হয়েছে। 6.2 এ উপবৃত্ত, 6.3 হচ্ছে অধিবৃত্ত। আর এই দুইটা আমরা প্রথম পত্রে আলোচনা করছি। এই দুটো আমাদের প্রথম পত্রে আলোচনা হয়েছে, মানে এই দুটো অধ্যায় আমাদের কনিক্সেরই অন্তর্ভুক্ত ছিল। তো আমরা হচ্ছে একটা পরাবৃত্ত সাধারণত এরকম হয়। এটা আমাদের একটা পরাবৃত্ত। পরাবৃত্ত হচ্ছে আমরা একটা বস্তুকে আমরা তির্যক বরাবর কাটবো। তির্যক বরাবর কাটলে হচ্ছে আমাদের কনিক্সের সৃষ্টি হয়। 5 ধরনের কনিক হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের পরাবৃত্ত। তো পরাবৃত্ত আমাদের এরকম হয়। তো পরাবৃত্তের একটা উপরস্থ বিন্দু আমরা পি বিন্দু নেই। এই পি বিন্দু হয় আমাদের এক্স কমা ওয়াই। এই পরাবৃত্তের মধ্যে আমাদের কি কি জিনিস আমাদের থাকে? প্রথম যে জিনিসটা, যখন আমি এটা অঙ্কন করলাম, এই দিক দিয়ে যখন আমি এটা নিলাম, এটা এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে। তো কোন একটা অক্ষকে যে বিন্দুতে ছেদ করে এটাকে বলা হয় শীর্ষবিন্দু। তো কি বিন্দু এটা? শীর্ষবিন্দু। তো একটা মানে দুইটা অক্ষ তো আমাদের আছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আমরা পরাবৃত্ত যদি অঙ্কন করি তাহলে এই দুইটা অক্ষের মধ্যে যে কোনো একটা অক্ষের যে কোনো একটা বিন্দুতে যায় হচ্ছে এটা ছেদ করবে, এবং এই ছেদকৃত বিন্দুকে আমাদের এ দ্বারা প্রকাশ করা হয়। এ এ বিন্দু, এ বিন্দুতে ছেদ করে, মানে যে অক্ষকে যে বিন্দুতে গিয়ে ছেদ করে এটা হচ্ছে আমাদের এ নামক বিন্দু, এটাকে বলা হয় আমাদের শীর্ষবিন্দু।
এ বিন্দু কি? শীর্ষবিন্দু। এরপর হচ্ছে এই মাঝ বরাবর আমাদের একটা বিন্দু থাকবে, এই বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র। মানে একটা কেন্দ্র থাকে, মানে যেখান থেকে আমরা বৃত্তর ক্ষেত্রে চিনি যে বৃত্তের একটা কেন্দ্র, যেখান থেকে আমাদের দূরত্বটা সব দিকে সমান হয়। তো পরাবৃত্তর ক্ষেত্রে এমন জায়গায় একটা বিন্দু যেখান থেকে হচ্ছে আমাদের এই বিন্দুগুলো অনেকটা একদম সমান হবে। এখান থেকে এই বিন্দুর দূরত্ব যতটুকু হবে, এই বিন্দুর দূরত্ব ততটুকু হবে, এই বিন্দুর দূরত্ব ততটুকু হবে। তো পরাবৃত্তের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, বৃত্তর ক্ষেত্রে একদম পুরোপুরি হয়। উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত এগুলোর ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। তো এটাকে হচ্ছে আমরা উপকেন্দ্র মানে এস, এস মানে হচ্ছে এস বিন্দু, এটাকে আমরা উপকেন্দ্র বলবো। এবং এটা যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে, এই এক্স অক্ষকে আমরা বলবো হচ্ছে মানে যে অক্ষকে স্পর্শ করছে এটা হচ্ছে অক্ষরেখা। তাহলে অক্ষরেখা কি হবে আমাদের এক্স, যে অক্ষকে স্পর্শ করবে সেটা হচ্ছে আমাদের অক্ষরেখা। এই অক্ষরেখা হচ্ছে আমাদের এক্স। অপর যে আরেকটা স্পর্শক মানে একটা রেখা আছে ওয়াই অক্ষ, মানে বিপরীত যেটা থাকবে ওটাকে আমরা বলবো হচ্ছে নিয়ামক রেখা। নিয়ামক মানে নিয়ামক রেখা আমাদের আসলে ওয়াই অক্ষই হবে বিষয়টা এমন না, বাট হচ্ছে এটা আমরা বলি যে হচ্ছে অক্ষরেখা এবং নিয়ামক রেখা একে উপরের লম্ব হয়। মানে এক্স অক্ষ যেহেতু এটা অক্ষরেখা, এটার উপরে লম্ব কোন একটা রেখা হবে। সাপোজ এদিকে একটা হতে পারে, এদিকেও হতে পারে, মানে এই রেখাটা আমাদের নিয়ামক রেখা হতে পারে। আর আমরা যেটাকে উপকেন্দ্র বলছি, এই উপকেন্দ্রকে অনেক সময় ফোকাসও বলা হয়। উপকেন্দ্র মানে কেন্দ্র হলে পুরোপুরি সমান হইতো, বাট উপকেন্দ্র এখানে কেন নাম দিছে, কেন হচ্ছে একদম পুরোপুরি যে সব দিকে দিয়ে সমান হবে বিষয়টা এমন না, তবে আনুমানিক এটা ধরা হয়। তো এই যেহেতু অক্ষরেখা আমাদের এক্স, এই অক্ষরেখার উপর লম্ব কোন একটা রেখা, সাপোজ আমরা এটা ধরলাম, এটা রেখাকে বলা হয় আমাদের নিয়ামক রেখা বা হচ্ছে দ্বিকাক্ষ রেখা। নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। এবং এটা যে আমার অক্ষরেখাকে আমার যে বিন্দুতে ছেদ করবে, এই নিয়ামক রেখা আমার অক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুকে বলা হবে আমাদের নিয়ামকের পাদবিন্দু। এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড মানে নিয়ামকের পাদবিন্দু। তাহলে একটু রিভিউ করি এবং পরবর্তী আরো সামনের দিকে যাওয়ার ট্রাই করব। তো প্রথম ছিল হচ্ছে আমাদের পরাবৃত্ত, মানে হচ্ছে আমাদের এখান থেকে একটা অঙ্কন করলাম, এখান থেকে একটা অঙ্কন করলাম, এরকম একটা রেখা, এখানে আমরা এরকম দিব আর এখানে আমরা এরকম দিব। তো এরকম একটা চিত্র যদি আমরা এটা তির্যক ভাবে যদি আমরা এটা কাটি, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এটাকে তির্যক ভাবে কাটলে আমরা হচ্ছে পরাবৃত্ত পাবো। এই পরাবৃত্ত এটা মানে যে এতটুকু, এটা আমরা তির্যক ভাবে এই দিক বরাবর আমরা কাটলাম, এটা তির্যক ভাবে এখানেও আমরা কাটতে পারি। তো এটা কাটলে এরকম আমাদের একটা সৃষ্টি হয় এবং এইটুকুকে বলা হয় হচ্ছে আমাদের পরাবৃত্ত। পরাবৃত্ত এটা অঙ্কন করলে এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে যে কোনো একটা বিন্দুতে হচ্ছে ছেদ করবে। তাহলে যে বিন্দুতে ছেদ করবে ওটাকে বলা হবে শীর্ষবিন্দু, যেটাকে এ দ্বারা প্রকাশ করা হবে।
আর আনুমানিক একটা রেখা মানে একটা বিন্দু আমাদের কল্পনা করা হয়, যে বিন্দু থেকে তুলনামূলক ভাবে মানে মানে একটা মিডল সাইড আমাদের হয়, যেখান থেকে দূরত্বটা আমাদের অনেকটুকুই সব দিকে কাছাকাছি মানে সমান সমান হয়। এই বিন্দুটাকে আমরা ধরবো হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস, যেটাকে আমাদের এস দ্বারা প্রকাশ করা হয়। এন্ড অক্ষরেখা, অক্ষরেখা হচ্ছে যে অক্ষকে ছেদ করবে ওইটাকে আমরা অক্ষরেখা বলবো। আর অক্ষরেখার উপর লম্ব একটা রেখা থাকে আমাদের, এই রেখাকে বলবো আমরা নিয়ামক রেখা বা দ্বিগাক্ষ রেখা। আর হচ্ছে নিয়ামক আমার অক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করবে, মানে নিয়ামক রেখা এবং অক্ষরেখা যে বিন্দুতে ছেদ করবে ওই ছেদ বিন্দুকে বলা হবে আমাদের কি নিয়ামকের পাদবিন্দু। তো শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু হচ্ছে আমাদের নিয়ামকের পাদবিন্দু আছে না জেড, জেড এবং এস, জেড এবং এস এর মধ্যবিন্দু, মানে এ হচ্ছে জেড এবং এস এর মধ্যবিন্দু। জেড এবং এস এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে আমাদের এ। তো এটাকে আমাদের এটা আমাদের মনে রাখতে হবে। এন্ড আর আমাদের যে জিনিসগুলো জানতে হয়, উৎকেন্দ্রিকতা ই, উৎকেন্দ্রিকতাকে আমাদের ই দ্বারা প্রকাশ করা হয়। সরলরেখার ক্ষেত্রে হয় ইনফিনিটি, বৃত্তের ক্ষেত্রে হয় 0, উপবৃত্তের ক্ষেত্রে 1, উপবৃত্তের ক্ষেত্রে আমাদের 0 থেকে 1 এই রেঞ্জের মধ্যে। আর অধিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে আমাদের 1 এর থেকে বড় হয়। তাহলে তার এ কি কোন কনিক্সের উৎকেন্দ্রিকতা কত এই জিনিসটা, এবং এখানে যে কয়েকটা বেসিক দেখাইছি সবগুলো বেসিক আজকে আলোচনা করব না। আরো কিছু যেমন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামক মানে এখানে কিছু যে উপকেন্দ্র নিয়ামক রেখার সমীকরণ, এখানে বেশ কিছু সূত্র আছে, এই সূত্র এবং আরো কিছু বেসিক আমরা সামনে আলোচনা করব। এখন হচ্ছে আমি সমীকরণ সম্পর্কে সমীকরণ নিয়ে আলোচনা করব। এখন আমি হচ্ছে এখন সমীকরণ নিয়ে আলোচনা করব। আর এখানে একদিনে যদি আমি সম্পূর্ণ আলোচনা করি তাহলে আপনারা ধরতে পারবেন না। এই কনিক্সের বেসিকগুলো একটু জটিল, এগুলা 2 দিন আলোচনা করতে হবে। তো আজকে হচ্ছে আমি শীর্ষবিন্দু, উপকেন্দ্র, অক্ষরেখা, নিয়ামক রেখা, নিয়ামকের পাদবিন্দু এবং একটা মধ্যবিন্দু এবং উৎকেন্দ্রিকতা এগুলা নির্ণয় মানে এগুলা বুঝাইছি। এবং এগুলার ক্ষেত্রে যে আমাদের সূত্র আছে এই সূত্রগুলো আমরা সামনে জানবো। তো এখন একটু অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে সমীকরণ। একটা কনিক্সের সাধারণ সমীকরণ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস 2axy 2gx 2fy প্লাস c ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের একটা কনিক্সের সাধারণ সমীকরণ। তো এই কনিক্সের সাধারণ সমীকরণ থেকে আমাদের একটা জিনিস খুব সুন্দরভাবে আসলে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা একটা নির্ণায়ক এখানে লিখবো হচ্ছে জি এফ সি, এখানে হবে এ, এখানে যেহেতু জি এখানেও জি হবে, এখানেও এফ হবে, এখানে এইচ এখানে এইচ আর এখানে হবে বি। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে নির্ণায়কটা মানে একটা আমাদের সমীকরণ যেটা দেওয়া থাকবে, মানে একটা সমীকরণ দেওয়া আছে, আমি এটা কিভাবে বুঝবো যে এটা কোন কনিকের সমীকরণ,
এই সমীকরণটা কি একটা সরল রেখার সমীকরণ, না একটা বৃত্তের সমীকরণ, না হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ, না উপবৃত্তের সমীকরণ, না অধিবৃত্তের সমীকরণ, এটা আমাদের আগে বুঝতে হবে। তো এই নির্ণায়কটা মানে সমীকরণটাকে আমরা নির্ণয় তুলনা করে এর মান এইচ, এ বি সি, এইচ ডি এফ সি এগুলা সম্পর্কে আমরা জানবো। এ বলতে কি বোঝায়? এ বলতে এক্স স্কোয়ারের সাথে যে থাকবে, এক্স স্কোয়ারের সাথে যে থাকবে তাকে এ দ্বারা প্রকাশ করা হবে। এখানে মিস্টেক হয়েছে, এটা ওয়াই স্কোয়ার হবে, বি ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ারের সাথে যে থাকবে, ওয়াই স্কোয়ারের সাথে থাকলে বি, এক্স স্কোয়ারের সাথে থাকলে এ, আর এক্স ওয়াই এর সাথে থাকলে 2h, জি এক্স এর সাথে থাকলে 2g, ওয়াই এর সাথে থাকলে 2f, আর হচ্ছে সি তো একটা ধ্রুবক। তুলনা করে আমরা যখন এই চলকের মানগুলো বের করব, এই নির্ণায়কটা আমরা বের করব। এই নির্ণায়কের মান যদি আমাদের শূন্য হয়, এই নির্ণায়কের মান যদি আমাদের শূন্য হয়, শূন্য হলে সরল রেখা, সরল রেখা কত? এক জোড়া, মানে দুইটা সরল রেখা হবে এখানে, মানে এক জোড়া সরল রেখা। এরপরে বুঝেন, যদি এটাকে আমরা মানে এটা নট ইকুয়াল জিরো, এটা নট ইকুয়াল জিরো এন্ড হচ্ছে এটা যদি নট ইকুয়াল জিরো হয় এন্ড এ এবং বি সমান এইচ ইকুয়াল জিরো হয়, মানে প্রথম কন্ডিশন হচ্ছে এটা যদি জিরো হয়, এই নির্ণায়কটার মান যদি জিরো হয়, তাহলে এক জোড়া সরল রেখার সমীকরণ এটা নির্দেশ করবে। আপনারা সরল রেখা নামক অধ্যায়টাতে যে সরল রেখার সমীকরণটা আপনারা দেখছেন, ওই সমীকরণগুলোর ক্ষেত্রে আপনি এর মান জিরো কিন্তু হয়, এক্স সম্বন্ধিত কোনো পদ থাকে না, ওয়াই স্কোয়ার সম্বন্ধিত কোনো পদ থাকে না, এক্স ওয়াই সম্বন্ধিত কোনো পদ থাকে না, শুধু জি এফ এবং সি থাকে। ওখানে শুধু থাকে হচ্ছে জি এফ সি, মানে তিনটা জিনিস থাকবে, বাট এটা এবং এটা এগুলো জিরো হয়। তো এগুলো আপনি অবশ্যই নির্ণয় করলে যে জিনিসটা দেখতে পাবেন যে হচ্ছে নির্ণায়কের মান জিরো হবে, তাহলে সরলরেখা হবে, এটা এক ধরা সরলরেখা। যদি জিরো না হয়, এরপর হচ্ছে এ বি সমান, মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সমান এবং এইচ ইকুয়াল জিরো, এটা যদি হয় তাহলে এটা বৃত্ত। আরো একটা জিনিস আছে হচ্ছে আমাদের এইচ স্কোয়ার মাইনাস এ বি, এইচ স্কোয়ার মাইনাস এ বি, এটা যদি জিরো না হয়, এটাও জিরো হয় নাই, এ বি সমান হয় নাই, সেক্ষেত্রে দেখবেন এইচ স্কোয়ার মাইনাস এ বি যদি জিরো হয়, এইচ স্কোয়ার মাইনাস এ বি যদি জিরো হয়, তাহলে সেটা হবে আমাদের পরাবৃত্ত। আর এইচ স্কোয়ার মাইনাস এ বি যদি আমাদের শূন্যের তুলনায় বড় হয়, অধিবৃত্ত। এইচ স্কোয়ার মাইনাস এ বি শূন্যের তুলনায় ছোট হলে উপবৃত্ত। মানে আগে হচ্ছে এটা, এটা সমান হয় নাই এবং এগুলা, সেক্ষেত্রে এগুলা এগুলা নির্ণয় মানে পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত নির্দেশ করবে। এই জিনিসগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, আমাদের যে কোনো সময় প্রশ্ন আসতে পারে। এন্ড হচ্ছে একটা পরাবৃত্ত, আমরা যেহেতু 6.1 হচ্ছে পরাবৃত্ত নিয়ে আলোচনা করব। পরাবৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে দুই ধরনের হতে পারে, এক্স স্কোয়ার ইকুয়াল 4ay বা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। আপনাকে আমি দেখাইছি যে হচ্ছে মানে একটা পরাবৃত্ত যদি আমি অঙ্কন করি, হয়তো এক্স অক্ষকে স্পর্শ করবে, না হয় ওয়াই অক্ষকে স্পর্শ করবে।
এক্স অক্ষকে স্পর্শ করবে, না হয় ওয়াই অক্ষকে স্পর্শ করবে, এই দুইটার যে কোনো একটা কিন্তু হবে। যদি এক্স অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে এইটা, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে এটা। কারণ এই দুইটা ব্যতীত আর অন্য কোনো অক্ষ আছে, অবশ্যই জেড অক্ষ আছে, আর জেড নিয়ে ওটা আলোচনা করা হয় পদার্থবিজ্ঞানে, ত্রিমাত্রিক বস্তু। কিন্তু এখানে গণিতের ক্ষেত্রে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এখানে জেড অক্ষ না যাবে না। তাহলে যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করলে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, আর এক্স অক্ষকে স্পর্শ ওয়াই অক্ষকে স্পর্শ করলে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, এবং শীর্ষবিন্দু দুটার ক্ষেত্রে 0। উপকেন্দ্র মানে যেগুলো বুঝাইছি আজকে, যে বেসিক গুলো বুঝাইছি ওই বেসিক গুলো থেকে সূত্র দিয়েছি। উপকেন্দ্র এটা ওয়াই অক্ষের জন্য না, ওয়াই অক্ষের জন্য এক্স এর মান কত হয়, ওয়াই অক্ষের উপর অবস্থিত মানে ভুজ 0, ভুজ 0, তাহলে এটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের a,0। অক্ষরেখা ওয়াই অক্ষ x ইকুয়াল 0, এক্স অক্ষ y ইকুয়াল 0। নিয়ামক রেখা এ মানে 4 এর সাথে যে দুটো থাকবে, 4 এর সাথে যে দুটো থাকবে ওই দুটার যোগফল ইকুয়াল 0, a প্লাস y ইকুয়াল 0, a প্লাস x ইকুয়াল 0। দেখেন কনিক্স এর প্যারামিটার গুলো মনে রাখা অনেক সহজ। আমি একটু একটু করে বেসিক বোঝাবো, কালকেও আমি কিছু বেসিক বোঝাবো, এন্ড হচ্ছে বেসিক বোঝাবো এবং ওইগুলো সূত্র দিব, এন্ড হচ্ছে আমরা কয়েকটা ক্লাস যাওয়ার পর হচ্ছে ম্যাথ শুরু করব। তাহলে শীর্ষবিন্দু দুইটাই মূল বিন্দু হবে 0 0, আর এটা যদি ওয়াই অক্ষের জন্য হয় মানে যার পাওয়ার 1 ওই অক্ষ। আমি এইভাবে মনে রাখি, যার পাওয়ার 1 ওই অক্ষ, ওয়াই অক্ষের উপর অবস্থিত মানে ওয়াই এর পাওয়ার 1 মানে ওয়াই অক্ষ, মানে ভুজ 0, 0,a, আর এটা হচ্ছে a,0। এটা ওয়াই অক্ষ মানে হচ্ছে এক্স এর মান 0, আর এক্স অক্ষ মানে ওয়াই এর মান 0। আর 4 এর সাথে যে থাকবে নিয়ামক রেখার সাথে হচ্ছে, নিয়ামক রেখার ক্ষেত্রে কি হবে, এ এবং ওয়াই যোগ করলে হয় 0, এখানে এ এবং এক্স যোগ করলে হয় 0। তো এই চারটা জিনিস আপনারা এক্স স্কোয়ার ইকুয়াল 4y এর জন্য কি কি হয় আর এটার জন্য কি কি হয় সেটা আপনারা মনে রাখবেন। তো এখানে এখানে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমি আর একটু আলোচনা করি। এখানে আপনাদের এক্স না হয়ে আপনাদের যারা হচ্ছে এই বই অ্যাপ্লাই করেন, কেতাব স্যারের বই যারা অ্যাপ্লাই করেন, বা হচ্ছে সিস্টেক প্রকাশনীর একটা বই আছে, ওই বইটা মোটামুটি ভাবে অনেকটুকুই ভালো। তো ওই বইগুলো যারা অ্যাপ্লাই করেন আপনাদের আরো কিছু অ্যাডভান্স থাকে ওইখানে, যে হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা, এরকম থাকতে পারে, বা হচ্ছে এখানে মাইনাস থাকতে পারে, বা হচ্ছে এরকম থাকতে পারে। এই বিষয়গুলো আপনারা মুখস্থ করবেন না, ওইগুলোর মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি হচ্ছে এই দুইটা মনে রাখবেন, এটার মাইনাসের ক্ষেত্রে যাওয়ার প্রয়োজন নয়, মাইনাসের যে সূত্র বা হচ্ছে আলফা বিটার জায়গায় আরো অন্য অন্য কিছু দিয়ে আমাদের থাকতে পারে,
মানে সূত্র আরো অনেক বাড়াইছে। মূল সূত্র আমরা এই কয়েকটা, আরো কয়েকটা আছে, এগুলো আমরা সামনের ক্লাসে দিব। সামনের ক্লাসে আর বাকিগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। এবং হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এরপর হচ্ছে যে বিষয়গুলো বাকি আছে ওই বিষয়গুলো আর কোনটা বলতে আসলে কি বোঝায়, চিত্র থেকে আমরা খুব সুন্দর করে বুঝবো। চিত্রের মধ্যে আমরা কি করব, খুব সুন্দর করে হচ্ছে এই জিনিসগুলা বাকিগুলা বোঝার চেষ্টা করব। আর প্রথমগুলাও হচ্ছে আমরা আরো একটু রিভিউ করব। রিভিউ করে যখন আমাদের পুরোপুরি হয়ে যাবে এবং সূত্রগুলো আমরা একদম ক্লাসে হচ্ছে একদম মুখস্থ করে শেষ করার চেষ্টা করব। এবং তৃতীয় ক্লাস থেকে হচ্ছে আমরা ম্যাথ করার ট্রাই করব। তো আজকে হচ্ছে মাত্র একটা এক্সারসাইজের মাধ্যমে আমরা শেষ করার চেষ্টা করব। আমরা দু একটা এক্সারসাইজ করব এন্ড এরপর হচ্ছে আমাদের ক্লাসটা আজকে শেষ করব। ফাইভ এক্স স্কয়ার 30x প্লাস 2y প্লাস 59। আপনাকে আমি প্রশ্ন করলাম যে এই সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা কার সমীকরণ? এটা কি একটা সরলরেখার সমীকরণ, না বৃত্তের সমীকরণ, না উপবৃত্ত, না অধিবৃত্ত, না পরাবৃত্ত? তার মানে আপনি অবশ্যই হচ্ছে নির্ণায়কের মানটা বের করবেন। দেখেন এক্স স্কয়ারের সহগকে এ দ্বারা প্রকাশ করা হয়, মানে এর মান 5। বি তো এখানে নাই, ওয়াই স্কয়ারের কোনো সহগ আছে এখানে নাই, তার মানে বির মান 0। এক্স ওয়াই সম্বলিত কোনো পদ আছে? এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই, তার মানে এইচ এর মান 0। এক্স এর সহগকে আমাদের 2g বলা হয়, 2g হচ্ছে 30, জির মান আসে 15। ওয়াই এর মান হচ্ছে আমাদের, ওয়াই এর সাথে যে থাকবে ওটা আমাদের এফ এর মান, তো 2f হচ্ছে 2, তাহলে এফ এর মান কত 1। আর সি হচ্ছে আমাদের 59। তো আমাদের নির্ণয়টা ছিল এ, এইচ, এইচ, বি, এখানে সি, এখানে এফ, জি, এখানে এফ, এরকম ছিল আমাদের নির্ণয়কটা, আমাদের এরকমই ছিল। তো আমি হচ্ছে মানগুলো বসাবো শুরুতে। মানগুলো কি, আমি এর মান বসাইলাম 5, এইচ এর জায়গায় 0, জি এর জায়গায় 15, এইচ এর জায়গায় কত 0, বির জায়গায় 0, এফ এর জায়গায় 1, জির জায়গায় হচ্ছে 15, এফ এর জায়গায় 1, সির জায়গায় 59। তার মানে এই নির্ণায়কটা আমাদের পাওয়া যায়। এই নির্ণায়কটার আমরা বিস্তৃতি করব। বিস্তৃতি করলে আমি যদি হচ্ছে এই যে এটা বরাবর যদি আমি করে ফেলি, এটা বরাবর আমরা করতে পারি বা এই বরাবর করতে পারি, মানে এটা আর এটা বাদ যাবে, 5 থেকে 0 বাদ, তার মানে 5 হয়। এন্ড হচ্ছে চিহ্নটা এখানে কি ছিল 3 2, মানে 5 বেজোড় সংখ্যা, মানে একটা মাইনাস থাকবে, এখানে মাইনাস থাকবে না। নির্ণায়কের বিস্তৃতি যারা করছেন তারা অবশ্যই বলতে পারবেন এখানে মাইনাস কেন হয়েছে। তো এখানে যেহেতু -5 আসছে, এটা শূন্যের সমান হয় নাই, তার মানে এটা একটা সরলরেখার সমীকরণ হবে না। তাহলে আমরা কি করব, এই এ এবং বি কি সমান হয়? 5 এবং 0 তো সমান হতে পারে না, তার মানে এটা একটা বৃত্তের সমীকরণ হবে না। এবার আমরা এইচ স্কয়ার মাইনাস এবি নির্ণয় করব। এইচ স্কয়ার মাইনাস এবি, এইচ বলতে এখানে 0 কে বোঝানো হয়, 0 কে স্কয়ার মাইনাস 5 ইন্টু 0, তাহলে 0 মাইনাস 0 তার মানে হচ্ছে 0। এটা যদি 0 এর সমান হয় তাহলে পরাবৃত্ত নির্দেশ করে, তাহলে এটা একটা কিসের সমীকরণ?
পরাবৃত্তের সমীকরণ। এটা একটা পরাবৃত্তের সমীকরণ। তো আমরা একটু একটু করে বেসিক গুলো জানবো এবং খুব ধৈর্য সহকারে আমরা কনিক্স শেখার চেষ্টা করব। কনিক্স হচ্ছে সব থেকে কি বড় একটি অধ্যায়। সেকেন্ড পার্টে আমাদের যত গুরুত্বপূর্ণ অধ্যায় আছে সব থেকে বড় অধ্যায় হচ্ছে আমাদের কনিক্স অধ্যায়। এটা পড়াইতে আমাদের অনেক সময় বেশি লাগবে অ্যান্ড হচ্ছে আমরা অনেক বেসিক সহকারে একটু একটু করে আলোচনা করতে হবে আমাদের। একবারে সম্পূর্ণ বেসিক এক ক্লাস আলোচনা করা যাবে না। তো এই প্রথম ক্লাস আজকে নিলাম। তো ক্লাসটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন। আর দ্বিতীয় ক্লাসটা আপনারা অবশ্যই সম্পূর্ণ সবাই করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।